নমস্কার সবাইকে অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি অভিরূপ ভট্টাচার্য। আজকের আমার সঙ্গে সৌভিক বিশ্বাস আছে। সৌভিক বিশ্বাস ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে 8th র্যাঙ্ক করেছে এবং সৌভিকের ওভারঅল মানে কমন মেরিট লিস্টের র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক 10। সো কনগ্রাচুলেশন সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু দিস সেশন। দারুণ দারুণ রেজাল্ট করেছো। প্রথমেই সৌভিক, তোমার সম্পর্কে কিছু বলো এবং কেন হঠাৎ কি করে তোমার ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিসের প্রতি ইন্টারেস্ট জাগলো, একটু তোমার থেকে শুনে নিতে চাই। আমি সৌভিক বিশ্বাস। আমি মুর্শিদাবাদ জেলার টনকল ব্লকের সাইফুলপাড়ার বাসিন্দা। তো আমি যখন মাস্টার্স করছিলাম তখনই আমার সিভিল সার্ভিসের প্রতি যে ইন্টারেস্ট সেটা গ্রো করতে শুরু করা আস্তে আস্তে। সুতরাং আমি মাস্টার্সের পরে আমি সিভিল সার্ভিসে জয়েন করি, সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য প্রিপারেশনটা নেওয়া। আচ্ছা, মানে মানে কিন্তু কি মোটিভেটেড, মানে তোমায় কি মোটিভেট করেছিল, আহ, বা তোমার যদি একটু তোমার সম্পর্কে বলো। মোটিভেট বলতে স্যার, আমি আশেপাশের আমার অনেক সিভিল সার্ভেন্ট আছেন, যা বিশেষ অফিসার আছেন, তাদের সাথে আমার যথেষ্ট মেলামেশা আছে এবং তাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ইন্টারেস্টটা ধীরে ধীরে গ্রো করে এবং সেই থেকে আমি ডিসিশন নিই যে আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নেব। আচ্ছা, আর যেহেতু লম্বা প্রিপারেশন, হ্যাঁ। সবসময় সিভিল সার্ভিস একটা দীর্ঘ মেয়াদি জার্নি, 2 বছর 3 বছর তো ম্যাক্স লাগেই মিনিমাম। তো কি করে নিজেকে সাস্টেন করতে, কি করতে, আহ, মানে কি করে নিজেকে সাস্টেন করতে, বাট হোয়াট কেপ্ট ইউ গোয়িং? হোয়াট কেপ্ট মি গোয়িং স্যার, আমি আগে থেকে জানতাম প্রিপারেশন যখন আমি স্টার্ট করি তখনই আমি জানতাম যে প্রিপারেশনটা লং টার্ম হবে এবং সেটা মানে অন্য আদার্স এক্সামের মতো খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে না, এটা টাইম নেবে। সুতরাং আমি প্রিপারেশনের প্রথমেই এটা অ্যাকসেপ্ট করে নিই যে আমার টাইম লাগবে এবং সেই মতো মেন্টাল সেট আপ করে প্রিপারেশনটা নেওয়া শুরু করি। এবং এই ক্ষেত্রে আমার সারাউন্ডিং যারা ফ্রেন্ডস আছে এবং আমার মেন্টর অন্যতম কর্মকার, তিনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন। আর সৌভিক, তোমার যদি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলো, মানে গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে? আমি আহ, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করি। তারপরে আমি আইজার কলকাতায় মাস্টার্স করি। আচ্ছা আচ্ছা, তারপর মাস্টার্সের পর তুমি প্রিপারেশন স্টার্ট হ্যাঁ, করেছিলে। মাস্টার্সের পরে আমি প্রিপারেশন স্টার্ট করেছিলাম। আচ্ছা, প্রিপারেশনের সময় মানে তুমি খালি পড়াশোনাই করতে বা কি, আর নিশ্চয় অন্য কিছু কি জব করতে বা এরকম কিছু নয়, মানে কিছু কি এরকম করতে? না, প্রিপারেশনের সময় কোনো জব করতাম না, তবে আমি প্রিপারেশনের সময় টিউশন টিউশন এখন মানে টিউশনটা পড়ানো শুরু করি এবং এখন আমি বাচ্চাদের টিউশন পড়াই। আমি মেনলি ক্লাস 11 আর 12 কেমিস্ট্রি টিউশন পড়াই। হ্যাঁ, আমি তো জানলাম তুমি প্রচুর টিউশন করাও। প্রচুর টিউশন বলবো না, এই যে মোটামুটি পড়াই অ্যাকচুয়ালি। মানে সেটা রোজ থাকে, রোজ? হ্যাঁ স্যার, আমি ইভিনিং এ একটা টাইম ফিক্স করে থাকি আছে আমার টিউশন পড়ানোর জন্য। এই একটা অ্যাকচুয়ালি সেটা টিউশন পড়ানোটা আমার যথেষ্ট এনরিচ করতে হেল্প করেছে আমাকে, মানে নিজে আমাকে যথেষ্ট এনরিচ করেছে টিউশন পড়ানোটা। ঠিক। বাহ। আচ্ছা, সরাসরি সৌভিক, একটু আমরা বুক লিস্টে চলে যাই। মানে প্রিলিমসের জন্য তুমি কি বুক ফলো করেছো, মেন্সের জন্য কিরম বুক লিস্ট ফলো করেছো, একদম সাবজেক্ট ওয়াইজ আমাকে বুক লিস্ট গুলো বলো। লেটস স্টার্ট উইথ ইংলিশ। স্যার, ইংলিশের জন্য আমি মেনলি এসপি বুকসির বইটা ফলো করেছিলাম, যেখানে আপনার টপিক ওয়াইজ এবং এমসিকিউ গুলো রাখা আছে এবং এলাবোরেটলি কিছু বলাও আছে। এবং তারপরে যদি আমরা আসি হিস্ট্রির জন্য অ্যানশিয়েন্ট মেডিয়েভাল পার্টের জন্য পুনম দয়াল দহিয়ার যে হিস্ট্রি বইটা আছে সেইটা। মডার্ন মডার্ন হিস্ট্রির জন্য স্পেকট্রামের বইটা। পলিটির জন্য এম লক্ষ্মীকান্ত। ইকোনমির জন্য আমাদের নিতিন সিংহানিয়া। অ্যান্ড জিওগ্রাফি? একটা জিওগ্রাফির জন্য এনসিইআরটি 11-12 আর কসমস পাবলিকেশনের একটা বই আছে মহেশ কুমার বানাওয়ালের, সেই বইটা ফলো করেছিলাম। জিস্ট অফ এনসিআরটি? হ্যাঁ, লিস্ট অফ এনসিইআরটি। আচ্ছা, আর অ্যারিথমেটিক রিজনিং কি করে করেছো? অ্যারিথমেটিক রিজনিং এর জন্য কিরণ পাবলিশার্স এর একটা বই আছে, সেখানে 30টা সেট আছে,
সেটা করেছিলাম। এছাড়াও পিনাকালের এসএসসির একটা বই আছে, যেখানে টপিক ওয়াইজ এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে, আমি সেটা প্র্যাকটিস করেছিলাম। বা আর সায়েন্স, টেক আর কারেন্ট অ্যাফেয়ার্স? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে মান্থলি ম্যাগাজিন যেগুলো অ্যাভেলেবল আছে মার্কেটে, তার মধ্যে যে আমি একটা সিলেক্ট করে সেটা পড়েছিলাম। আর যদি আপনি সায়েন্স আর টেকনোলজি বলেন, তাহলে এনসাইক্লোপিডিয়া বলে আরিয়ান্তের একটা বই আছে, তো আমি সেটা ফলো করতাম। এছাড়া সব থেকে পরে যেটা বুঝলাম, যে 9-10-এর যে আমাদের বেঙ্গলি মিডিয়ামের যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বইগুলো আছে, সেইগুলো প্রচুর হেল্পফুল। আচ্ছা, অনেকের ডেসক্রিপটিভ এই রাইটিং নিয়ে, মানে ডেসক্রিপটিভ পেপার, সেটা বাংলা হোক কি ইংলিশ হোক, মানে প্রেসি, লেটার রাইটিং, কম্পোজিশন, এইগুলো নিয়ে খুব প্রবলেম থাকে। এইগুলো কিরম করে পড়া উচিত একটু বলে দাও সবাইকে, যেহেতু তুমি এত ভালো রেজাল্ট করেছো। আহ, এই ক্ষেত্রে স্যার আমাদের একটাই মানে পলিসি ছিল, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। তো আমরা হ্যাঁ, প্রচুর ডেসক্রিপটিভ রাইটিং লিখতাম, এবং সেগুলো নিজেরাই কারেকশন করার চেষ্টা করতাম কোথায় ভুল হয়েছে না হয়েছে। সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো আছে আমাদের ডাব্লিউবিসিএস এর, অথবা বিভিন্ন যে বাজারে কম্পালসারি পেপারের জন্য বইগুলো পাওয়া যায়, তো সেইগুলো এক্সামের মতো করে আমরা লিখতাম। এবং সেক্ষেত্রে যখন আহ, যাকে অ্যাভেলেবল পেতাম লেখার চেক করার মতো, তাকে আমরা চেক করে নিতাম, এবং এইভাবে প্রিপারেশনটা হয়েছে। এখানে আমাদের মানে আমাকে বেসিক্যালি একটা কথা বলে জানতাম আমরা, যে যত বেশি আমরা প্র্যাকটিস করব তত আমাদের লেখা ভালো হবে। তো আমরা প্র্যাকটিসই করেছি। যেমন বেঙ্গলি এবং ইংলিশ মিলিয়ে প্রায় আমরা 20টা ফুল ফুল লেন্থে লিখেছিলাম পুরো পেপার। আর মানে আমরা বলতে, মানে তুমি কি গ্রুপ স্টাডি করতে? হ্যাঁ, আমার বন্ধু আছে একজন, অর্পণ সাহা। ও ডাব্লিউসিএস রেভিনিউ সার্ভিসে র্যাঙ্ক করেছে, র্যাঙ্ক 77 আছে, কমন মেরিট লিস্টে র্যাঙ্ক। ও তো এইবারই আমরা করেছে, একসঙ্গে এইবারে? প্রিপারেশন, হ্যাঁ এবারে করেছে রেভিনিউ বাহ। সার্ভিসে। মানে তোমার থেকে তাহলে একটু গ্রুপ স্টাডি সম্পর্কে জানতে চাইছি। মানে অনেক সময় আমরা দেখি গ্রুপ স্টাডি রিয়েলি খুব বেনিফিশিয়াল হয়ে যায়। তাহলে গ্রুপ স্টাডির কি কি প্রোজ আছে, কি কি কনস আছে, একটু গ্রুপ স্টাডি কিরম করে করা উচিত, কি কি মানে কি কি আহ, দেখা উচিত, এটা একটু বলো তো গ্রুপ স্টাডি সম্পর্কে। গ্রুপ স্টাডিতে স্যার বেসিক্যালি একজনকে লিড করতে হয়, আরেকজন ফলো করে। আমরা এই অ্যাপ্রোচটা নিয়েছিল। মানে যে কোনো, যখন আমরা বেসিক্যালি যখন স্টাডি করতাম, তখন যখন সমস্যা হতো, হুম। সমস্যার সময় আমরা একে অপরের সমস্যাগুলো যে পারতো সে সলভ করার চেষ্টা করতো। যে সলভ করলো সে তার কথাটা পুরো শুনতাম। এবং এমসিকিউ প্র্যাকটিসের সময় একজন লিড করে আমাদের, কে যে লিড লিড করতো, করে। তুমি? যে না স্যার, আমি সবসময় লিড করতাম না, সবাই লিড করে। মানে হ্যাঁ। কখনো এরকম ছিল না যে একজনই লিড করবে, সবাই লিড করে। যার মানে চয়েস দেওয়া, মানে আমরা চয়েস করে নিতাম কে কোনটা লিড করবে, সেরকম সেই ওয়েতে আমরা লিড করতাম। এবং সেই লিড ওয়াইজ সে লিড করতে এমসিকিউ গুলো, এবং আমরা পরপর সলভ করে চলে যেতাম। এবং যেখানে এক্সট্রা ইনফরমেশন পুট করা দরকার পড়তো বা কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হতো, সেগুলো আমরা গ্রুপ ডিসকাশনের থ্রু দিয়ে সলভ করে নিতাম। এইভাবে আমাদের গ্রুপ স্টাডি চলেছে অ্যাকচুয়ালি। বাহ। আর এমসিকিউ গুলো কিরম করে প্র্যাকটিস করতে? এমসিকিউ স্যার আমরা প্রথমে একটা পুরো চ্যাপ্টার পড়ে পড়ে নিতাম, তারপরে রিভিশন হতো। রিভিশন হওয়ার পরে আমরা এমসিকিউ গুলো এক্সামের মতো করে অ্যাটেন্ড করতাম, টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ। এবং অ্যাটেন্ড করার পরে আমরা সেগুলো অ্যান্সার কির সাথে ম্যাচ করে দেখতাম যে কতগুলো ঠিক হয়েছে কিংবা কতগুলো ভুল হয়েছে। যেগুলো ভুল হয়েছে সেগুলো আমরা আমাদের যে সোর্স বই থাকতো, সেই বই থেকে আমরা ম্যাচ করে দেখতাম যে কেন ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, অ্যানালাইসিস করতাম, এবং সেগুলো লেখালেখি একটু অল্প করতাম আমরা। আচ্ছা, যেমন যেমন যারা ভালো রেজাল্ট করে তাদের খুব একটা ক্লিশে কোয়েশ্চেন করা হয় যে কত ঘন্টা পড়া উচিত বা এরকম। আমি এই কোয়েশ্চেন করবো না ডেফিনেটলি, বিকজ ইটস আ ভেরি ক্লিশে কোয়েশ্চেন। কিন্তু আহ, তোমার মানে হোল ডে রুটিনটা একটু আমাকে বিস্তারিত বলো, বা কি রুটিন ফলো করতে? স্যার আমার হোল্ডের সেরকম কোনো স্পেসিফিক রুটিন, মানে একদম ঘড়ি ঘন্টা ধরে কোনো রুটিন ছিল না সেরকম। বেসিক্যালি আমি চেষ্টা করতাম প্রতিদিন অ্যাভারেজ 5 to 6 আওয়ার্স পড়া। ঠিক আছে, এবং এইভাবে আমি পুরো মানে এতদিন সময় ধরে আমি কন্টিনিউয়াসলি সেটা মেনটেন করার চেষ্টা করেছি।
এবং এইভাবেই আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করার ফলে আমি জানতাম যে মানে যে এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে এই প্রবলেমটা আমাদের সামনে যে বাধা বিপত্তি আছে এগুলো অনেকটা কেটে যাবে। তো সেটাই হয়েছে দেখছি, মানে কন্টিনিউয়াস 5 to 6 আওয়ার স্টাডিটা নেসেসারি আমার মনে হয়। মানে 5 to 6 আওয়ার্স কন্টিনিউয়াস, কত মানে এটা কত দিন ধরে? কারণ এটা আমাকে তো মোমেন্টামটা মেনটেন করতে হয়। হ্যাঁ স্যার, মোমেন্টাম তো অবশ্যই মেনটেন করতে হবে, কারণ এটা লেন্দি প্রসেস। সুতরাং মাঝখানে যদি কোনো ডিস্ট্রাকশন হয় তাহলে আবার মোমেন্টাম ক্যাচ করতে সময় লাগবে। তো সুতরাং আমার তো মনে হয় যারা আমরা ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিই তাদের কাছে একটা এটা বড় চ্যালেঞ্জ যে আমরা আমাদের যে কনসিস্টেন্সি সেটা আমরা মেনটেন করি আমরা, না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলে প্রিপারেশনের সময়? প্রিপারেশনের সময় চ্যালেঞ্জ স্যার, আমরা মাঝে মাঝে এইটা কনফিউজ মানে ডাউট আসতো, সেলফ ডাউট হতো অনেক সময় যে এইটা যেটা করছি সেটা সাফিসিয়েন্ট কিনা, কিংবা কখনো কখনো আবার এক্সাইটমেন্ট হতো যে হয়তো বেশি করে ফেলছি, দিয়ে পড়াশোনা বন্ধ থাকলো এরকম। কিংবা এই ধরুন এই আরো আছে, আপস অ্যান্ড ডাউনস লেগে থাকে। যারা প্রিপারেশন নেয় তারা সবাই জানে, এটা নতুন করে কিছু বলার নেই আমার। মানে এই এই এবং কোনো ডিমোটিভেটিং ফেজ যদি আসে, আম, সেটা কিরম করে কাটিয়েছ? ডিমোটিভেটিং ফেজ অবশ্যই প্রিপারেশনে সবারই আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু গ্রুপে গ্রুপে ছিলাম, সুতরাং আমাদের গ্রুপের মধ্যে সবাই তো একসময় ডিমোটিভেট হতাম না, অবশ্যই কয়েকজন পজিটিভ থাকতো। সবাই একসাথে, সেক্ষেত্রে যারা পজিটিভ থাকতো তারা আমাদেরকে, মানে যারা নেগেটিভ হয়ে যেত তাদেরকে আবার পজিটিভ করতে, এরকম ব্যাপারটা কখনো প্লাসে মাইনাসে মাইনাস হয়নি, সবসময় প্লাসই হয়েছে। ঠিক আছে। মানে ডেফিনেটলি গ্রুপ স্টাডি ডিড মানে ডিড লট অফ ডিড ইয়েস। প্রোভাইড লট অফ গুড থিংস। মানে অনেক কিছু ইয়েস। বেনিফিট হয় গ্রুপ স্টাডিতে ইফ অল দ্য মেম্বার্স ইন দ্য গ্রুপ আর সিরিয়াস এনাফ। আর তোমার মানে হ্যাঁ। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে সবাই সিরিয়াস, কারণ সে যেহেতু তোমার বন্ধুও আমাদের ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে পেয়ে গেছে, আর তুমি তো ডেফিনেটলি আমাদের ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে পেয়ে গেছো। আচ্ছা, একটা জিনিস বলো, যে এই যে দীর্ঘমেয়াদী প্রিপারেশন, এই দীর্ঘমেয়াদী প্রিপারেশনটা আমাকে মোমেন্টামটা সাস্টেন করতে হয়, মানে হোয়াট ইজ দ্য বেসিক মন্ত্রা? তো সেই বেসিক মন্ত্রটা যদি বলেন তাহলে স্যার, সাকসেস পাওয়ার পরে কি হবে সেটা হ্যাঁ, হালকা করে ইমাজিন করলে আশা করছি মোমেন্টামটা সাস্টেন থাকবে। যে আফটার গেটিং সাকসেস হোয়াট ইউ উইল গেট। সো যদি একটু আমরা যদিও আমার রেজাল্ট ওরিয়েন্টেড ভাবনা চিন্তা সবসময় করা উচিত না, কিন্তু হ্যাঁ, যখনই ডিমোটিভেট কেউ হবে, আমার মনে হয় আফটার সাকসেস হোয়াট ইউ উইল গেট, এটা যদি কেউ একটু মানে ঠান্ডা মাথায় ভাবে, তাহলে সে নিজে থেকেই মোটিভেট হয়ে যাবে, বাইরের কারো কথা আর লাগবে না। একদম একদম ভিজুয়ালাইজিং ইয়োর সেলফ হ্যাঁ। ইন দ্যাট Yes. পজিশন। ঠিক। আচ্ছা, তোমার অপশনাল কি ছিল? আমার অপশনাল স্যার কেমিস্ট্রি। কেমিস্ট্রি। বাহ! মানে তুমি তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্টটাই আই গেস চুজ করেছো। হ্যাঁ, আমাদের যিনি মেন্টর ছিলেন, যিনি আমাদের হোল বুকটাকে গাইড করতেন, তিনি সবসময় একটা কথা বলতেন, এখনো বলেন তিনি, যে হচ্ছে আমাদের যে সেই সাবজেক্টটাই অপশনাল রাখা উচিত যেটা আমাদের হোল্ড আছে। তো সুতরাং যে গ্র্যাজুয়েশনটা আমাদের যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টটা আমরা 3 বছর ধরে পড়েছি, সুতরাং সেই সাবজেক্টে আমরা অবশ্যই অ্যাডভান্টেজ পাবো কিছু। আচ্ছা, কেমিস্ট্রি অপশনাল যারা চুজ করবে তাদের জন্য একটু কি করা উচিত, কি একটু ডিটেলসে বলে দাও। কি বুকস ফলো করা উচিত, কিরম করে প্রিপারেশন নেওয়া উচিত, কি করা উচিত নয়, সেইটা একটু ডিটেলসে বলে দাও। কেমিস্ট্রি অপশনাল যাদের গ্র্যাজুয়েশন সাবজেক্ট আছে অবশ্যই তারা কেমিস্ট্রি অপশনাল নির্দ্বিধায় নিতে পারে। এবং সেই ক্ষেত্রে যেগুলো পড়েছে সেইগুলো ফলো আরেকবার করলে রিপিট হবে করে, তার। একটু কেটে গেছিল। আরেকবার একটু হ্যাঁ। রিপিট করে একটু। হ্যাঁ, নেটওয়ার্কে মনে হচ্ছে হ্যাঁ, কেটে গেছিল। কেমিস্ট্রি অপশনালের ক্ষেত্রে বলবো, যারা কেমিস্ট্রি অপশনাল নেবে তারা গ্র্যাজুয়েশনে যে বইগুলো ফলো করেছেন কিংবা যে নোট ফলো করেছেন সেইগুলো আরেকবার ভালো করে রিভাইজ করা। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে।
তো এখানে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে সাথে কেউ যদি ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করে, তাহলে এক্সাম ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। আর কি বই ফলো করা উচিত? গ্র্যাজুয়েশনের বই কি, নাকি এক্সট্রা হ্যাঁ, কিছু বই গ্র্যাজুয়েশনের বই। আছে? না, গ্র্যাজুয়েশনের বই ইজ এনাফ। গ্র্যাজুয়েশনের বই, গ্র্যাজুয়েশনের নোট, যেগুলো মানে যে যা পড়ে এসেছে এবং যাতে হ্যাবিচুয়েটেড, সেগুলো পড়লেই হবে। আর সিলেবাসটা একটু ভালো করে দেখতে হবে। সিলেবাসটা দেখার পর যদি মনে হয় যে কোনো একটা জিনিস মিসিং হয়েছে, কিংবা কোনো একটা জিনিস আমার পড়া হয়নি গ্র্যাজুয়েশন করে, সেই ক্ষেত্রে আপনার সেই ওয়াইজ অ্যাকর্ডিংলি আপনার এখন তো ইন্টারনেট আছে, ইন্টারনেটের যে কোনো ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিংবা যে কোনো পিডিএফ বই কিংবা বাজার থেকে যে কোনো একটা বই পড়লে হয়ে যাবে কাজ। আচ্ছা, অপশনালে কোনটার উপর বেশি জোর দিতে হয়? অর্গ্যানিক কেমিস্ট্রি না ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, মানে কোনটার উপর বেশি কোয়েশ্চেন আসে? কারণ আমি একবার কেমিস্ট্রি আহ, অপশনাল পেপারটা দেখছিলাম, প্রচুর অর্গানিক থেকে সেই বেনজিন স্ট্রাকচার, তারপর সেই বিভিন্ন জিনিসগুলো চোখের সামনে আসছিল, যে প্রচুর রিয়াকশন দিয়েছিল। ঠিক যেমন আমরা যখন আইআইটি যেই বা ডাব্লিউবি যেই যখন প্রিপারেশন করতাম, সেই অনেক এইগুলো করতাম, তো সেইগুলোই কিন্তু খুব শর্ট শর্ট কোয়েশ্চেন এসেছিল, যে কয়টা রিয়াকশন দিয়ে দিয়েছে, 2 × 10, 20, মানে ইচ 10টা রিয়াকশন 2 মার্কস করে। তো কি করা উচিত একটু বলো তো, অর্গানিক না ইনঅর্গানিক, না বোথ কম্বিনেশন, কোনটার উপর স্ট্রেস স্ট্রেস দেওয়া উচিত একটু বলো। আসলে অর্গানিকের কোশ্চেন গুলো বেশি মানে ছবিও থাকে, সেজন্য সেই হুম, কোশ্চেন পেপার খুললে আমাদের সেইগুলো চোখের সামনে ভাসে। কিন্তু হুম। যদি অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যাবে যে উইথ 400 মার্কস যেটা থাকে সেটা মোরালেস প্রত্যেকটা সাবজেক্টে, মানে প্রত্যেকটা অ্যাকচুয়ালি ব্রাঞ্চেই মানে ওয়েটেজটা প্রায় সেম থাকে। সুতরাং তিনটেই ভালো করে পড়া উচিত অবশ্যই, বিট ফিজিক্যাল, ইনঅর্গানিক আর অর্গানিক। তবে আমি বলবো যে অর্গানিকটা একটু স্কোরিং হয়, তার কারণ অর্গানিকটা অনেকটা ম্যাথামেটিক্স হতে হয়। কেউ যদি কোনো রিয়াকশনটা স্টেপ বাই স্টেপ লিখতে পারে, তাহলে সেক্ষেত্রে ফুল নাম্বার পাওয়ার চান্সটা অন্যান্য ফিজিক্যাল কিংবা ইনঅর্গানিকের চেয়ে অনেকটাই বেশি থাকে। আর কেমিস্ট্রিতে তো অঙ্ক আসে, মানে ওই মূল কনসেপ্ট বা হ্যাঁ, সলিউবিলিটি, এইগুলোর অঙ্কগুলো তো করতে হয়। হ্যাঁ, করতে হয় এগুলো। আর একদমই গ্র্যাজুয়েশনের পুরো যেটা যেরাম করে তোমরা পড়েছো, ঠিক সেম সিলেবাসটাই ফলো করতে হুম। হয়। আর তুমি একটা কথা বললে যেটা খুব আমার ভাল লাগলো, সেটা হচ্ছে ইউপিএসসির অপশনাল পেপার কেমিস্ট্রি, এইটা দেখে গেলে হ্যাঁ, ভালো হয়। কোয়েশ্চেন কি কমন আসে ওখান থেকে? হ্যাঁ, না, কোশ্চেন দেখুন কমন আসার ব্যাপার না। কোশ্চেন কি টাইপের কোশ্চেন আসছে, আবার এখানে আমি একটা কথা বলবো, প্র্যাকটিস। আপনার 20, 21, 22, 23, 24, এই 23 অ্যাকচুয়ালি আমাদের কাছে বিসিএস এর খুব লিমিটেড নাম্বার অফ প্রিভিয়াস এর কোশ্চেন থাকে। সেই হুম। ক্ষেত্রে যদি আমরা ইউপিএসসি কোশ্চেন নিই, তাহলে আমাদের প্র্যাকটিসটা বেশি হবে। আর যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি স্কোর হবে। ঠিক। আচ্ছা, এবার চলে আসি। পিটি গেল, মানে প্রিলিমস গেল, মেন্স গেল, এবার ডেফিনেটলি পিটি পার্সোনালি টেস্ট। কিরম করে প্রিপারেশন নিয়েছিলে? তোমার এক্সপিরিয়েন্স কি পিটির ওভারঅল, একটু ডিটেলসে বলো। আহ, তো আমাদের মেন্স এর রেজাল্ট বেরোনোর পরে আমাদের প্রায় 4 মাস পর পার্সোনালিটি টেস্টটা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা যারা ডাক পেয়েছিলাম অ্যাকচুয়ালি এই গ্রুপে, এই এই গ্রুপ কিংবা এ অ্যান্ড বি দুটো গ্রুপে, তারা সবাই মিলে প্রিপারেশন একসাথে নেওয়া স্টার্ট করি আবার। তুমি কি দুটো গ্রুপেই ডাক পেয়েছিলে একসঙ্গে, এ+বি? হ্যাঁ, আমি দুটো গ্রুপে ডাক পেয়েছিলাম, এ প্লাস বিতে। তো আমি এবং আমার অনেক যারা গ্রুপে যারা ছিল তারা অনেকে ডাক পেয়েছিল। মোটামুটি আমরা 5 জন ডাক পেয়েছিলাম। তো আমরা পিটি পিটি প্রিপারেশনটা আমাদের মেন পুরোটাই আমাদের মেন্টরের দেখেছেন, এবং তার সাথে আমাদের যারা কত আশেপাশে যারা চেনা পরিচিত সিভিল সার্ভেন্ট আছে, চেনা তাদের তারাও একটু একটু আমাদের হেল্প করেছেন। এবং আমাদের পিটি পার্সোনালিটি টেস্টের খুব একটা মানে কমপ্লেক্স জিনিস হয়নি, পুরোটাই আমার মনে হয় সিম্পলের মধ্যে গেছে। জাস্ট কতগুলো জিনিস শেখানো হয়েছিল, যেমন যেগুলো পারবে সেগুলো ভালো করে বলবে, যেগুলো পারবে না সেগুলো ভালো করে মানে বেসিক্যালি ঠিক পোলাইটলি বলা, যে স্যার এটা পারবো না, যে কিংবা জানা নেই। আর জেলা সম্বন্ধে এবং রাজ্য সম্বন্ধে এবং ওয়ার্ল্ড সম্বন্ধে, ওয়ার্ল্ড ইন্ডিয়া সম্বন্ধে
বেসিক কিছু ইনফরমেশন অবশ্যই আমাদের কালেক্ট করতে হয়েছিল, তো সেগুলো আমরা কালেক্ট করে পড়ে গিয়েছিলাম। এবং পিটির এক্সপিরিয়েন্সটা আমার যথেষ্ট ভালো ছিল, এবং পিটি যেটা হয়েছিল মোটামুটি হয়েছিল আমার। কিরম কোয়েশ্চেন করা হয়েছিল, তোমায় কি কি কোয়েশ্চেন করা হয়েছিল, একটা দুটো যদি বলো, দুটো তিনটে বা একটা দুটো। কোশ্চেন বলতে আমার যেহেতু এক্সিকিউটিভ ফার্স্ট অপশন ছিল, ফার্স্ট চয়েস, এবং আমাদের গ্রুপ দিয়ে যে ডিআরএসপি সেকেন্ড চয়েস ছিল, সুতরাং আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন এই প্রথম চয়েসে এক্সিকিউটিভ দিলেন, কেন সে তারপর আদার সার্ভিস গুলো, এই সরি ডিএসপি কেন সেকেন্ড চয়েস দিলেন, এবং অ্যাজ এ এক্সিকিউটিভের রোলস অ্যান্ড ফাংশন জিজ্ঞেস করা হয়েছিল আমাকে। এছাড়া আদার্স কেমিস্ট্রি রিলেটেড কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। আর আমাদের কারেন্টের যে ওয়ার্ল্ডের সিনারিও, মানে ওয়ার্ল্ডে চারিদিকে কি চলছে সেই সম্বন্ধে কিছু কোশ্চেন করা হয়েছিল। মানে ওভারঅল বোর্ড কেমন ছিল, মানে কর্ডিয়াল নাকি একটু র্যাপিড ফায়ার রাউন্ড হয়েছিল, মানে কিরকম ফিলিং না তোমার? স্যার, আমার ক্ষেত্রে র্যাপিড ফায়ার রাউন্ড হয়নি, তো আমার ক্ষেত্রে পুরোটাই মানে স্লো বাট স্টেডি স্টেডি হয়েছে, এটা বলবো আমি। ওনারা যথেষ্ট সহায়তা করেছেন আমাকে, এবং একটা যেরকম একটা নর্মাল কনভারসেশন যেরকম হয়, অনেকটা সেই রকম কনভারসেশনের উপর দিয়ে গেছে ইন্টারভিউটা আমার। আচ্ছা, এবার আমাকে বলো, বিশেষ করে মেন্স এক্সাম তো অনেকটা ম্যারাথনের মতন, আহ, অনেকগুলো পেপারস দিতে হয়, তো টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায়। ইস্যুটা হয় বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে, অন্য বেশ কিছু ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রেও হয়, অপশনাল ক্ষেত্রেও ডেফিনেটলি। টাইমটা ম্যানেজ নিয়ে তোমার কি সাজেশন যারা নতুন পরীক্ষার্থী দেবে তাদের? নতুন পরীক্ষার্থীদের জন্য আহ, একটাই সাজেশন আমার, যে প্যানিক করে লাভ মানে কাজ হবে না কোনো। প্যানিকের জায়গায় যদি প্র্যাকটিস করো তাহলে অনেক হেল্প হয়। যেমন আমরা বেঙ্গলি আর ইংলিশ কম্পালসারি পেপার এত প্র্যাকটিস করেছিলাম যে আমাদের মোরালের সবারই 2 hours and 15 minutes এর মধ্যে বেঙ্গলি আর ইংলিশ পেপার কমপ্লিট হয়ে গেছিল, এবং দুটো পেপারই। এবং সেখানে সেখানে কারো কারো হয়তো 245 মিনিট লাগতে পারে, অসুবিধা নেই। এবং আমরা যেটা করেছিলাম সেটা প্রত্যেকটা কোশ্চেনের আলাদা করে রাফ করেছিলাম, প্রথমেই একবারে কোনো সময় লিখিনি। আগে রাফে কি লিখবো সেটা মোটামুটি একটা স্কেলেটন বানিয়ে তারপরে আমরা ফাইনাল অ্যান্সারটা লিখেছিলাম। এতে অনেকের মনে হতে পারে যে টাইম বেশি লাগবে, কিন্তু ট্রাস্ট মি, টাইম অনেক কম লাগে এতে। এবং খাতাটা মানে ভেতরে যে ভুলগুলো সেই ভুলগুলো হয় না। আর অপশনালের ক্ষেত্রে একই কথা। অপশনালটা যদি আগে থেকে বেশি প্র্যাকটিস করা থাকে তাহলে ওখানে সময় অত বেশি লাগবে না। কিছু কিছু কোশ্চেন হয়তো এরকম আসতে পারে যেটা একটু আনকমন, কিংবা সময় ট্রাভেলসাম সমস্যা ফেলতে পারে, সেসব ক্ষেত্রে একটু টাইম লাগলেও লাগতে পারে। তবে আমার মনে হয় যে যদি ঠিকঠাক প্র্যাকটিস করা থাকে আগে থেকে, তাহলে টাইম ম্যানেজ হয়ে যাবে, অসুবিধা হবে না। সৌভিক, এবার আমরা চলে যাই তোমার একদম ইনিশিয়াল স্টেজ অফ প্রিপারেশন। মানে আচ্ছা। তুমি যখন ফার্স্ট কন্টেমপ্লেট করছো যে তুমি সিভিল সার্ভিসের জন্য প্রিপেয়ার করব আর কি, ভাব আর কি, সব থেকে টাফ মুহূর্ত আমার তো মনে হয় যে ওই সময়টা, when a student বা when an aspirant contemplates that he will start preparing for civil service, সো হাউ টু স্টার্ট, মানে আইডিয়ালি তোমার মতে, যেহেতু তুমি এখন এই জার্নিটা ক্লিয়ার করেছো, তো মানে হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড হাউ টু স্টার্ট ইউর প্রিপারেশন, কি বুক লিস্ট দিয়ে বা কি বই দিয়ে স্টার্ট করা উচিত আইডিয়ালি? কারণ অনেকগুলো সাবজেক্ট, আমরা যত ভেতরে ঢুকি তত জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু প্রথমে একটা স্টুডেন্টের জন্য পুরো জিনিসটা না হিউজ একটা ভাস্ট একটা সমুদ্র মতন লাগে। মানে ইট ইজ কাইন্ড অফ যে ওই জাস্ট তুমি যখন জলে নামছো, ওইটা কিরম করে আমাদের করা উচিত সেটা আমাকে বলো, বা তুমি কি করেছো? তো আপনি যেরকম বললেন যে একটি জলে নামার মতো, তো প্রথমেই জলে নেমে খুব বেশি দূর যাওয়া একদম উচিত না, কিংবা বেশি এক্সাইটেড হওয়া ভালো না, আবার বেশি ভয় পাওয়া উচিত হবে না। আমাদের আস্তে আস্তে নামতে হবে। তো এই ক্ষেত্রে আমি যারা নতুন স্টার্ট করবো তাদেরকে এক কথায় বলবো যে প্রথমেই তোমরা বুক লিস্ট করো অবশ্যই। ঠিক আছে, তোমরা যেটাতে কমফর্টেবল। বাজারে অনেকে অনেক বই বলবে, আমিও কিছু বইয়ের নাম বললাম, কিছু স্ট্যান্ডার্ড বই, এবং তোমাদের যেটা ভালো লাগবে সেরকম বই কিছু সিলেক্ট করো। সিলেক্ট করে তোমরা আস্তে আস্তে শুরু করো।
এবং তোমার মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যেটা যেটা আমি যেমন বললাম যে প্রথমেই আমি কিছু রেফারেন্স বই বললাম, তো সেই ক্ষেত্রে যদি মনে হচ্ছে যে এই বইগুলো পড়তে সমস্যা হচ্ছে কিংবা অনেকের ইংলিশ সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে যদি বই পড়তে সমস্যা হয়, আমার মনে হয় যে কোনো রকম লজ্জা না পেয়ে তাই সে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বাংলা বইগুলো আছে, ক্লাস 6, 7, 8, 9, 10, কিংবা কারোর যদি মনে হয় এনসিইআরটি করবে, তো সেইগুলো পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তো সেইগুলো থেকে তোমরা যখন অ্যাডভান্স বই পড়বে তখন দেখবে অলরেডি অ্যাডভান্স বইয়ে অনেক মেটেরিয়াল তোমরা 6, 7, 8, 9 পড়ে চলে এসেছো। সুতরাং কারো যদি মনে হয় যে রেফারেন্স বই পড়তে অসুবিধা হচ্ছে, তোমরা নিট টাইম 6, 7, 8, 9, 10 যে বইগুলো আছে সেইগুলো পড়ে ফেলো। এইভাবে যদি পড়া শুরু করো তাহলে অবশ্যই তোমাদের জার্নিটা অনেক সুবিধা হবে। আর একটা কথা আমি বলবো যে অপশনাল যদি কেউ নাও মানে বি গ্রুপ যদি সিলেক্ট করো, অবশ্যই অপশনালটা আগে থেকে পড়ার চেষ্টা করবে, না হলে শেষ পর্যন্ত দেখবে সব হবে, অপশনাল হবে না। আর একটা কথা সেটা হচ্ছে অ্যারিথমেটিক পেপারটা যেটা যার তোমরা যখন ম্যাথ করতে বলবে তখন তোমরা বুঝে যাবে যে তোমরা কোন কন্ডিশন আছে। তো সেই ওয়াইজ তোমার যদি মনে হয় তোমরা আবার এরকম 6, 7, 8, 9, 10 বইগুলো আছে সেই ম্যাথ বইগুলো অল্প অল্প করতে পারো। একদমই একদমই, মানে যারা যাদের মনে হচ্ছে যে অঙ্কটা ততটা আমি আই এম নট কনভার্সেন্ট উইথ, বা আমার অতটা সরগর নই, তারা একেবারে বেসিক লেভেল থেকে স্টার্ট করুক, দ্যাট ইজ নো হার্ম। একদম 6, 7, 8, 9 একবার দেখে নিক। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে স্টুডেন্টরা অনেকে ওই সময় ভিতর থেকে একটু ইগোর জন্য হয়তো স্টার্ট করতে পারে না, কিন্তু আমার মনে হয় যে এটা স্টার্ট করা অবশ্যই উচিত। ইট ইজ রিয়েলি বেনিফিট। সৌভিক, যারা এখন শুরু করছে বা প্রিপারেশনে আছে, সামহাউ মানে অনেক সময় যেহেতু একটু লং লেন্দি প্রসেস হয়ে গেছে, অনেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, অনেকে হয়তো মনে হচ্ছে যে হবে না, আহ, এরকম অনেক নেগেটিভ থটস আসে, তাদের জন্য তুমি কি মেসেজ দেবে? তাদের জন্য আমি মানে একটাই মেসেজ যে তোমরা যদি লেগে থাকো তাহলে তোমরা অবশ্যই পারবে, ঠিক আছে। আর যদি মোমেন্টাম যদি ব্রেক করে তাহলে কিন্তু প্রচুর সমস্যা হবে, কারণ আমরা দেখছি বিগত 2-3 বছর ধরে যে আমাদের রেজাল্ট বেরোনোর পরে, প্রিলিমস রেজাল্ট বেরোনোর পরে মেন্স এর এক্সাম হতে হার্ডলি আমাদের দেড় মাস থেকে 2 মাস সময় লাগে। সুতরাং আমরা যদি প্রিলিমস এর পরে হাত পা দুটো বসে থাকি তাহলে সমস্যা এটা হবে, তোমার যে পারফরমেন্সটা হওয়া উচিত ছিল সেই পারফরমেন্সটাকে তুমি দিতে পারবে না। হয়তো তোমার 100% রেডি, তুমি শেষ পর্যন্ত এই শর্ট টাইমের মধ্যে তুমি 20% দেবে, ঠিক আছে। সুতরাং মোমেন্টামটা ব্রেক করলে অসুবিধা আছে। আর ফোকাসটা যদি বেশি ডাইভার্স না করাই বেটার, আমার এটা মনে হয়। প্রসেসটা লেন্দি, তোমাকে যখন স্টার্ট করবে তখন এটা যতটা অ্যাকসেপ্ট করে নেবে যে প্রসেস থেকে লেন্দি হবে, তত তোমার সুবিধা হবে। তুমি কি খালি সিভিল সার্ভিসের জন্যই প্রিপারেশন করেছিলে, নাকি অন্য এক্সামগুলো দিয়েছিলে? আমি সিভিল সার্ভিসের পাশাপাশি আমি কেমিস্ট্রি রিলেটেড যে এক্সাম গুলো হতো সেই এক্সাম গুলো দিয়েছি। তার মধ্যে আমাদের সবচেয়ে কম্বাইন্ড সায়েন্টিস্টের যে এক্সামিনেশন আছে ইউপিএসসি, সেটা দিয়েছিলাম। এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স কিছু এক্সাম ছিল আমাদের, সেগুলো দিয়েছিলাম। তো সেইগুলোতে এবং আরেকটা আমি দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ল্যাব অ্যানালিস্টের, নার্কোটিক্স ডিপার্টমেন্টের ল্যাব অ্যানালিস্টের একটা এক্সাম হয়েছিল, সেটাও আমি দিয়েছিলাম। মানে বেসিক্যালি আমি কেমিস্ট্রি রিলেটেড এক্সাম গুলো টার্গেট করতাম। হ্যাঁ, এটা কম্বাইন্ড দুটো কাজ হতো। জিওসাইন্টিস্টে তো ওটা তো ইউপিএসসি কন্ডাক্ট করে। হ্যাঁ, ওটাই বেশি কন্ডাক্ট করতাম। হুম। বেসিক্যালি আমি কেমিস্ট্রি রিলেটেড এক্সাম গুলো টার্গেট করতাম যাতে আমার অপশনাল রিভিশনটা শুধু একসাথে হয়ে যায়। মানে কেমিস্ট্রি তোমার খুব ভালো লাগতো কি ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে বলো, মানে আমি তো স্টার্টিং করি কেমিস্ট্রি পড়া অ্যাকচুয়ালি ভালো, সেই অর্থে ইলেভেন মানে টুয়েলভ ছোট থেকে। ওই ওই মাধ্যমিকটাকেই ছোট ধরছি এখন। আচ্ছা, ঠিক আছে। সে আপনি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইলেভেন টুয়েলভ থেকে স্টার্ট করি। তো আমার কেমিস্ট্রিটা রিলেটিভলি একটু ভালো লাগে। বাহ, খুব ভাল লাগলো সৌভিক তোমার সাথে কথা বলে। আশা করি তুমি আম, আরো মানে তোমার কর্মজীবন অত্যন্ত গৌরবময় এবং উজ্জ্বল হোক। ইট ওয়াজ এক্সট্রিমলি নাইস টকিং টু ইউ, এবং আমিও অনেক কিছু জানতে পারলাম। এবং আমার সব থেকে যেটা ভাল লাগছে
সেটা হচ্ছে যে তুমি খুব প্রিসাইসলি একদম কনসাইজ ভাবে অনেক কিছু স্ট্র্যাটেজি শেয়ার করলে। লাস্ট একটা তোমাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে যে এই যে অনেকে নোট মেকিং নিয়ে অনেক কনফিউশন পড়ে, যে কি করে আমরা নোট বানাবো, কতটা নোট মেকিং ওপর স্ট্রেস দেওয়া উচিত, এইটা একটু বলো তো সবাইকে। স্যার, নোট মেকিংটা যে যেটা কমফোর্টেবল, অ্যাকচুয়ালি এখানে কনফিউশনটা হয় অন্য জায়গায়। স্টুডেন্টরা অনেকে কি করে দেখেছি, আমিও প্রথমে এটা এই ভুলটা করেছিলাম যে আমি ফার্স্ট কিংবা সেকেন্ড রিডিং এ নোটটা বানানোর চেষ্টা করছিলাম। তো এখানে অনেক সমস্যা হয়। তো তারপরে বুঝতে পারি যে এটাতে হবে না। এবং একজন আমি ইউপিএসসি টপারের কথা ছিল, উনি বলেছিলেন যে আফটার 7 to 8 রিডিংস নোটটা বানানো উচিত। তো আমি দেখলাম যে 7-8 বার সোর্স গুলো পড়ার পর নোট বানানোর পর প্রয়োজন পড়ছে না, অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ছে না। তারপরেও যে জিনিসগুলো ভুলে যাবে অ্যাকচুয়ালি নোট সেইগুলো বানানো উচিত। সেই জিনিসগুলো পড়ার মানে মাল্টিপল রিভিশনের পরে যেইগুলো দেখা যাচ্ছে কনফিউশন হচ্ছে কিংবা ভুলে যাচ্ছে, সেই জিনিসগুলো নোট বানানো উচিত। এছাড়াও অনেকে অনেকে অ্যাপ্রোচ ডিফারেন্ট থাকে। অনেকে যদি মনে করে যে আমি 2-3 বার পরে পরে নোট বানাবো, তাহলে শর্ট ভাবে নোট বানাতে পারে। এবার সবথেকে যেটা ভালো হয় যে যদি ডায়াগ্রামের থ্রু নোট বানাবো, ফ্লোচার্টের মতো নোট বানাবো, তাহলে সেটা সব থেকে বেনিফিশিয়াল। ডায়াগ্রামেটিক নোটস। হ্যাঁ, ডায়াগ্রাম করলে সব থেকে ভালো আরেকটা হয়। আরেকটা খুব ভ্যালুয়েবল জিনিস তোমার কথায় উঠে এলো, সেটা হচ্ছে মাল্টিপল রিভিশনস। আমার হ্যাঁ, মনে হয় ওই যে অনেকে বলে না যে পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, কোথাও কিন্তু রিভিশনের অভাব হয়েছে। তো হ্যাঁ। আমার লাস্ট অ্যাকচুয়ালি তোমার কাছে প্রশ্ন, অনেকে বলে একটা বই 5-6 বার কি 10 বার পড়বো, নাকি অনেকগুলো বই একসঙ্গে পড়বো, কি করা উচিত? এটা পার্সোনাল চয়েসের ওপর। কিন্তু তুমি কি করেছিলে? স্যার, অবশ্যই আমি একটা বই মাল্টিপল টাইমস পড়েছিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি আমি ইউপিএসসি টপার যে ভিডিও দেখছিলাম, তখন ওরা বলছিল এবং আমার মেন্টরও খুব বলেছিল যে সোর্স ফাইল অনেকগুলো করে কাজ নেই, কারণ সব সব বইতে মোটামুটি সেম লেখা থাকে। অনেকে কোশ্চেন কমন পাওয়ার জন্য একটা পার্টিকুলার মানে অনেকে দেখবেন একটা মিথ থাকে যে এই বই থেকে কোশ্চেন আসছে, ওই বই থেকে কোশ্চেন আসছে, কিংবা ওই বই থেকে কোশ্চেন এসেছিল। ব্যাপারটা ঠিক এরকম না। ব্যাপারটা হচ্ছে অ্যাসপিরেন্টের অবশ্যই উচিত যে বইটা সে ফলো করবে বলে ঠিক করেছে, সেই বইটার প্রত্যেকটা পেজে যেন তার কমেন্ট থাকে। সেই যে কোশ্চেন না পারলেও যেন বুঝতে পারে, মানে বলতে পারে যে পেজের কোন জায়গাতে এটা আছে, কিংবা কত নম্বর, মানে কত নম্বর বলবো না, মানে কোন পেজে আছে কিংবা কোথায় থাকতে পারে, এইটা জানাটা বিশেষ দরকার। কারণ স্টুডেন্ট আমরা যখন এমসিকিউ করতাম, তখন আমরা কোনো কোশ্চেন না পারলে আমরা এটা মানে বুঝতে অসুবিধা হতো না যেটা বইয়ের কোন জায়গায় আছে। এই সুবিধাটা পাবে, তখন আবার গিয়ে একটু রিভিশন করে নিলাম, তখন এটা থেকে গেল। ঠিক আছে, সুতরাং একটা সোর্স মাল্টিপল টাইম রিভিশন করা অবশ্যই উচিত। ঠিক, ঠিক। খুব ভালো লাগলো সৌভিক তোমার সাথে কথা বলে, এবং আশা করি যারা এই ভিডিওটা দেখছে তারা সৌভিকের এই মূল্যবান বক্তব্য থেকে বা গাইডেন্স থেকে অনেক বেশি দিশা পাবে, অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ সৌভিক, খুব থ্যাংক ইউ। ভালো থেকো। থ্যাংক ইউ।